হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি বিজ্ঞান বিভাগের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আলোচনা বিষয় থাকবে যৌগিক পদার্থ, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভিতরকার কণা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। তো আমরা আসলে অধ্যায়টার নাম অনুসারে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি পদার্থের গঠন। আগে আমাদেরকে পদার্থ জানতে হবে, তারপরে পদার্থের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা পদার্থ কি সেটা সবাই জানি। আমরা যদি প্রথম লিখি যে পদার্থ নিয়ে যদি কয়েকটা কথা বলি, তাহলে আমরা কি কি কথা বলতে পারবো? যে পদার্থ হচ্ছে কি যে বস্তু ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেগুলোই হচ্ছে পদার্থ। যেমন আমরা আশেপাশে যা দেখি তাই পদার্থ। তো পদার্থ মূলত আসলে কয় ধরনের পদার্থ ধরন আমরা যদি দেখি, প্রথম টপিকস অনুসারে যদি আমরা মৌলিক ও যৌগিক পদার্থ বিবেচনা করতে চাই, তাহলে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে কি, ধরো আমি একটা লোহার খণ্ড নিয়ে আসলাম, লোহার খণ্ডটাকে এবার কি করতেছি, আমি এবার খণ্ড 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 করতেছি। এখন দেখো খণ্ড 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 করতেই আছি, সেখানে কি লোহা ব্যতীত অন্য কোনো পদার্থ বের হবে? বা লোহা ব্যতীত আমি কি রূপা পাবো না। সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? মৌলিক পদার্থ। তাহলে যে বস্তুকে আমরা কি করব, খণ্ডিত করে বা বিভক্ত করে বা বিশ্লেষণ করে ওই বস্তু ব্যতীত অন্য কোনো বস্তু কি করব, পাবো না, হ্যাঁ, সেই বস্তুগুলোকে কি বলা হবে? মৌলিক পদার্থ। তাহলে এমন একটা পদার্থ পাইলাম, মানে পদার্থ প্রথম একটা পাইলাম, সেটা কি? মৌলিক পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কি? আমরা মৌলিক পদার্থ জানলাম, সেটা হচ্ছে কি, যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থ মানে সেগুলোকে কি বলা হয়? মৌলিক পদার্থ। যেমন মৌলিক পদার্থের মধ্যে এখানে আমরা দেখব হচ্ছে কি হাইড্রোজেন, আমি আর লিখলাম না, এখানে হচ্ছে কি হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ক্লোরিন, ফ্লোরিন, এইগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তা তোমরা জানো যে এ পর্যন্ত কতটি 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি আমরা প্রকৃতিতে পাই, আর বাকিগুলো আমাদের গবেষণাগারে কৃত্রিমভাবে উৎপন্ন হয়েছে। তো এই যে মৌলিক পদার্থ, এখন যদি তুমি চিন্তা করো তাহলে আরেকটা পদার্থ দেখি, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? এটাও তোমরা সবাই জানো যে যৌগিক পদার্থ কি। আমরা যদি যৌগিক পদার্থের কথা বলি, তাহলে আমাদেরকে আর আলাদাভাবে বলতেই হবে না। যৌগিক পদার্থ তোমরা সবাই জানো। যৌগিক পদার্থ কি? যে পদার্থকে বিশ্লেষণ করলে এক বা একাধিক আমাদের কি পাবো? মৌলিক পদার্থ পাবো। যে পদার্থকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকেই যৌগিক পদার্থ বলে। দুইটা ক্লিয়ার হয়নি। মৌলিক পদার্থ কি? যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেই পদার্থকে মৌলিক পদার্থ বলা হয়। যৌগিক পদার্থ হচ্ছে কি, যে পদার্থকে বিশ্লেষণ করলে আমরা এক বা একাধিক পদার্থ পাওয়া যায় বা মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে হচ্ছে কি যৌগিক পদার্থ বলে। এবার আসি পদার্থের গঠন। তো গঠন কি? প্রথম ডেমোক্রিটাস বলছেন যে পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এগুলোকে আর বিভাজ্য করা যায় না, এবং এদের নাম দেন হচ্ছে কি অ্যাটমস। তাহলে আমরা এই অনুসারে কি পাবো? অ্যাটমস। তো এই অ্যাটমস শব্দের অর্থ হচ্ছে কি অবিভাজ্য, মানে বিভাজ্য করা যায় না। যদিও পরবর্তীতে এর মানে ডেমোক্রিটাসের ধারণা কি ভুল প্রমাণিত হন। তো সর্বপ্রথম তিনিই বলছেন যে পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদেরকে অ্যাটমস বলা হয়। এ শব্দের অর্থ হচ্ছে না, আর এইটুক শব্দের অর্থ হচ্ছে বিভাজ্য, মানে টমাস শব্দের অর্থ হচ্ছে কি বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে কি পরমাণু শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। তাহলে আমরা বাস্তব ধর্মের যে যদি দেখি, পদার্থ কাকে বলবে, মানে পরমাণু কাকে বলবে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি একটা লোহার টুকরা নিয়ে আসি, সেটাকে টুকরো 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 করে এত টুকরো করব যে এমন একটা টুকরো নিব সেটাকে 8 টুকরো করা যাচ্ছে না, ওই যে অংশটুকু, ওই অংশটুকু বলবে অ্যাটমস। তো
এই অ্যাটমসের পরবর্তী যে ধারণা এরিস্টটল বলেন যে আসলে এই ধারণাটা মানে ডেমোক্রিটাসের ধারণাটা সেটা ভুল প্রমাণিত হয় কার কাছে? সেটা হচ্ছে এরিস্টটল বলেন যে না, পরমাণু অতি ক্ষুদ্র কণা অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত ঠিকই, কিন্তু পরমাণুকে অতি ক্ষুদ্রতর থেকে আরও অতি ক্ষুদ্রতর করা সম্ভব। ব্রিটিশ বিজ্ঞানী একজন স্কুল শিক্ষক জন ডাল্টন তিনি প্রমাণ করেন যে হ্যাঁ ঠিকই যে পরমাণুগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তবে এদের মধ্যে অতি ক্ষুদ্র কণাগুলোর মধ্যে কয়েকটা স্থায়ী অস্থায়ী কণা মধ্যেই বিরাজ করে। তো স্থায়ী কণা যেমন হচ্ছে কি অ্যাটম শব্দের অর্থ আমরা জানি অবিভাজ্য, এদেরকে কি বলা হয়? পরমাণু। পরমাণু শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, এবং হচ্ছে কি এই যে পরমাণু আমি এখানে লিখি, পরমাণুর মধ্যে যে কণাগুলো থাকে সেগুলো হচ্ছে কি ইলেকট্রন, স্থায়ী এবং অস্থায়ী কণা থাকে। আর স্থায়ী কণার মধ্যে কয়টা? ইলেকট্রন, তারপরে হচ্ছে কি প্রোটন, তারপরে হচ্ছে নিউট্রন। এই তিনটা আমাদের মানে পরমাণুর মধ্যে থাকে। এখন এটা হচ্ছে ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন ভর কত? প্রকৃত ভর যেটাকে বলা হয় প্রকৃত ভর। প্রকৃত ভর কি 9.11 গ্রাম। তারপরে হচ্ছে কি আমরা যদি চার্জ দেখি, চার্জ হচ্ছে 1-1.60 ইন্টু হচ্ছে 10 19 কুলম। আর প্রোটনের প্রকৃত ভর কত? প্রকৃত ভর হচ্ছে 1.67 ইন্টু হচ্ছে 10 24 গ্রাম। এখানে 24 হবে না, 28 হবে। তারপরে হচ্ছে চার্জ, এটা হচ্ছে চার্জ হচ্ছে প্লাস 1.673 ইন্টু হচ্ছে 19 কুলম। এখন নিউটনের প্রকৃত ভর আধান নেই, না প্রকৃত ভর আছে আধান নেই বা চার্জ নেই, তো এটা হচ্ছে প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু হচ্ছে 10 24 গ্রাম। পদার্থ কীভাবে গঠিত হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এদেরকে অ্যাটমস বলা হয়। পরমাণুর মধ্যে আমরা জানি যে কতগুলো স্থায়ী কণিকা থাকে এবং কতগুলো অস্থায়ী কণিকা থাকে। স্থায়ী কণিকাগুলোর মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা এবার আসি হচ্ছে মৌলের প্রতীক। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় প্রতীক, মৌলের প্রতীক বলা হয়। এখন আমরা যদি বলি যেমন হচ্ছে হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে এইচ। যেমন হচ্ছে অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এন। এই তো ল্যাটিন নামের যেমন আছে নেট্রিয়ামের এনএ। তো নেট্রিয়াম অর্থাৎ হচ্ছে কি আমরা এটাকে বলি সোডিয়াম। সোডিয়াম ল্যাটিন নাম অনুসারে প্রতীক হয়। তো ল্যাটিন নাম অনুসারে অনেকগুলো প্রতীক আছে, যেমন মার্কারি আছে, সিলভার আছে, গোল্ড আছে, কপার আছে, এগুলো তোমরা দেখে নিবা। আর অবশ্যই যেন মানে ল্যাটিন নামটা মনে থাকে, এটা একটু ভালো করে দেখে নিবা যে ল্যাটিন নামটা কি। আর ল্যাটিন নাম অনুসারে যেহেতু প্রতীক হয়েছে, এখন প্রতীক লেখার নিয়ম তোমরা জানো। প্রতীক লেখার নিয়ম হচ্ছে কি যদি সেটা একটা লেটার হয় তাহলে হচ্ছে কি অবশ্যই বড় হাতের হবে, আর যদি দুইটা লেটার হয় প্রথমেরটা বড় হাতের হবে, পরেরটা হবে ছোট হাতের। তো আমরা এবার আসি সংকেত, যে যৌগের পুরো নাম সংক্ষিপ্ত রূপকে সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকেই সংকেত বলা হয়। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা দেখো কত বড় একটা নাম। হ্যাঁ, এই নামের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH2। তাহলে দেখো এই পুরো নামটা আমরা যদি সবসময় ব্যবহার করতে চাই তাহলে আমাদের অনেক অসুবিধা হবে এবং লিখতে অনেক সময় লাগবে। অণুর সংক্ষিপ্ত রূপ কেন বললাম? কারণটা হচ্ছে যেমন যে হাইড্রোজেন, এক অণু হাইড্রোজেন, হাইড্রোজেন। আমরা যদি এটা লিখি তাহলে এক অণু হাইড্রোজেন মানে হচ্ছে H2। আচ্ছা, এক অণু অক্সিজেন যদি লিখি তাহলে হবে O2। তারপরে এক অণু নাইট্রোজেন N2, তাই এক অণু ক্লোরিন Cl2। এগুলোকে এক অণু বলা হয়। এখন এইখানে যদি বলো যে এটা সংকেত বললাম, এখানে অণু কেন বললাম না? এটাও এক অণু হাইড্রো অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এক অণু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এভাবে আমরা বলতে পারবো। তো এই যে মৌলগুলো এগুলোকে অণু বলতেছি, এবং এগুলোকে আরেকটা বলা হয় সেটা হচ্ছে কি দ্বিপরমাণুক মৌল। দ্বিপরমাণুক মৌল। পারমাণবিক সংখ্যা আসলে কি আগে এটা জানতে হবে। কোনো মৌলের
মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। কোন মৌলের মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। হ্যাঁ, একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে একে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড অর্থ হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর আমরা এটা সংজ্ঞাটা কি জানলাম? সংজ্ঞা জানলাম যে হচ্ছে কি কোনো মৌলের মোট প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। এইখানে আর অন্য বোঝার কোনো কিছু নাই। পর্যায় সারণীতে যেটা দেখবা যে সিরিয়াল অনুযায়ী আমাদের পর্যায় সারণীটা যে সাজানো হয়েছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলোর অবস্থান দেওয়া হয়েছে। তোমরা ওইখানে দেখবা সুন্দর করে সিরিয়াল অনুসারে দেওয়া আছে, যে সিরিয়ালটা মেনটেন করা আছে সেটাকে পারমাণবিক সংখ্যা বলবে। আর এই পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা? জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা এবার আসি হচ্ছে কি ভর সংখ্যা। আচ্ছা, এই ভর সংখ্যা আসলে কাকে বলে? ভর সংখ্যা হচ্ছে কি কোনো মৌলের মোট প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে, মোট প্রোটন নিউট্রন সংখ্যার সমষ্টিই হচ্ছে কি ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? একে আমরা প্রকাশ করি এ দ্বারা। এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ দ্বারা প্রকাশ করা হয়। এ অর্থ হচ্ছে কি ভর সংখ্যা। ই প্লাস এন দিতে পারি না? পারি তো, অবশ্যই। তারপরে এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যদি আমাদের যে কোনো একটা না থাকে তাহলে আমাদের বের করতে হবে। যদি আমরা ভর সংখ্যা বের করতে চাই তাহলে কি এই দুইটা থাকতে হবে। এখন আমাদেরকে কী বের করব? আমরা প্রোটন বের করব। তাহলে আমাদের সূত্রটা কি হবে? প্রোটন ইজ ইকুয়াল টু এ মাইনাস এন। এখন আমি এইখান থেকে নিউটন বের করব। নিউটনের সূত্রটা কি হবে? ইজ ইকুয়াল টু এ মাইনাস হচ্ছে পি। এই তো। তা আমাদের তিনটা এখানে কাজে লাগবে। যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা যে কোনো একটা বের করতে পারবো। খুবই সহজ, তোমরা একটু দেখে নিলেই পারবা। তারপরে আমি যে এইখানে গুরুত্বপূর্ণ দিছি, এই গুরুত্বপূর্ণ দুইটা আছে, সেই দুইটা নিয়ে আলোচনা করব একটু। তো আমরা পারমাণবিক সংখ্যা দেখলাম, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে দেখলাম, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা বলে। একটা মৌলকে ঠিক এইভাবে আমাদের প্রকাশ করা হয়। একই সাথে ভর সংখ্যা প্লাস হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি আমরা মৌলটার সাথে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে ঠিক এইভাবে লিখতে হবে। এইখান থেকে এটা হচ্ছে তোমার হচ্ছে জেড এবং এইটা হচ্ছে এ। তার মানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এইখান থেকে আমরা যদি বলি প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 12। আবার পারমাণবিক সংখ্যা কত? আমার পারমাণবিক সংখ্যা তো উপরে দেখলামই, তারপর লিখতেছি 12। ঠিক আছে। এইখানে আবার আরেকটা জিনিস একই থাকে, সেটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত, এবং হচ্ছে কি প্রোটন সংখ্যাও তত। এই তিনটা জিনিস একই থাকে। মানে হচ্ছে কি একটা মৌলের যেমন ধরো এটা, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কি হবে? ইলেকট্রন সংখ্যা হবে 12। তার মানে তিনটা জিনিস আমরা একই দেখতেছি। এই তিনটা জিনিস কি কি? প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তারপরে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। যেমন ধরো আমি বললাম যে এটা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এটা প্রোটন সংখ্যা 12, তারপরে ইলেকট্রন সংখ্যা 12। এখন ধরো কোনো কারণে কিছু ক্ষেত্রে তোমাদের ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হয়, কিন্তু পারমাণবিক সংখ্যাটা বললে ইলেকট্রন সংখ্যাটাও সেটা ধারণা পাওয়া যায়। তারপরে এখানে আমি এখন যদি নিউটন সংখ্যা বের করতে চাই, আমাদের নিউটন সংখ্যা বের করার সূত্রটা কি? n = a - p। তাহলে এখান থেকে নিউটন বের হবে, তার মানে 24 মাইনাস হচ্ছে কি 12, তার মানে হচ্ছে কি 12। তাহলে নিউটন সংখ্যাও এখানে হচ্ছে কি 12। আমরা সর্বশেষ যে আলোচনাটা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে কেন দিছি? অনেক সময় এখানে দেওয়া আছে শেষেরটুকু নিউটন প্রোটন সংখ্যার অনুপাত নির্ণয় করো। এটা তোমরা জানো, ইউতে হচ্ছে ইউরেনিয়াম সবচেয়ে ভারী মৌল। ইউরেনিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 92 এবং হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 238। এইখানে বলছে কি, প্রথমে বলছে মৌলের প্রোটন সংখ্যা। তার মানে আমরা দেখব যে এখানে যদি লিখি, এখানে হচ্ছে পারমাণবিক
পারমাণবিক পারমাণবিক সংখ্যা কত? 92। অতএব তাহলে আমরা কি দেখব? প্রোটন সংখ্যা আমরা জানি পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যাও ঠিক তত। প্রোটন সংখ্যা হচ্ছে 92। এখন এখানে দেখো আরেকটা বের করতে বলছে নিউটন সংখ্যা। অতএব দাও নিউটন সংখ্যা কত? আমরা জানি কি নিউটন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি ভর সংখ্যা বিয়োগ হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা এখানে আছে 238, এটা তাহলে 92, এখন বিয়োগ করলে আসবে হচ্ছে কি 641। তা এখন পরে দেখো, পরে যেটা দিছে সেটা হচ্ছে কি নিউটন প্রোটন সংখ্যার অনুপাত নির্ণয় করো। নিউটন প্রোটন সংখ্যা অনুপাত মানে আমরা জানি কি ভাগ, অনুপাত মানে আমরা হচ্ছে জানি ভাগ। তাহলে এখন এখানে লিখতে হবে অতএব নিউট্রন প্রোটনের অনুপাত আমরা কি লিখব? নিউটন কত? অনুপাত মানে যেহেতু ভাগ জানি 92, অতএব অ্যান্সার হবে 1.9 ক্যালকুলেটরে তোমরা করে দেখো। তারপরও এটা হচ্ছে কি 1.59, এদের অনুপাত কত? 1.59। এখানে 3+ মানে এটা বোঝায় যে এই আয়রন ধাতু 3টা ইলেকট্রন কি করছে? দান করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে কি বের করতে বলছে? আয়নের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আমরা যদি এখানে দেখি প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে এখানে 26ই থাকবে প্রোটন সংখ্যা। সমাধান লিখলাম, প্রোটন সংখ্যা হচ্ছে 26। আর এইখানে ইলেকট্রন সংখ্যা আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে? এই যে 3+ আছে, এখন 3+ আছে, 3+টা হচ্ছে কি মানে এটার অর্থ এটাই বোঝায় যে এর এখান থেকে 3টা ইলেকট্রন দান করছে। তাহলে 3টা ইলেকট্রন দান করছে কোথা থেকে? এই যে মোট ইলেকট্রন থেকে 3টা ইলেকট্রন সে দান করছে। তাহলে মোট ইলেকট্রন থেকে 3টা দান করা মানে কি ত্যাগ করে দেওয়া। ত্যাগ করলে কত হবে? ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 23। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।